আমেরিকা ও ভারতের মধ্যে ট্যারিফ নিয়ে পরিস্থিতি কোন দিকে গিয়েছে তা সকলেরই জানা। রাশিয়ার থেকে ভারত তেল কেনায় ক্ষুব্ধ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই কারণে ট্যারিফ বাড়িয়েছেন তিনি। যদিও এই বিষয়ে নিজেদের অবস্থানও স্পষ্ট করে দিয়েছে ভারত। আমেরিকার চাপের সামনে ভারত কোনোভাবেই মাথা নোয়ায়নি, কিন্তু তারপরেও থেকে যাচ্ছে বেশ কিছু প্রশ্ন। কয়েকটি রিপোর্টে বলা হচ্ছে, ভারত যদি রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেয় তবে মুদ্রাস্ফীতির প্রভাব পড়বে। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ বন্ধ হয়নি। এদিকে এরই মাঝে রাশিয়া ভারতের বৃহত্তম তেল সরবরাহকারী দেশ হয়ে উঠেছে। বর্তমানে ভারতের তেলের চাহিদার ৩৫ থেকে ৪০% সরবরাহ করছে রাশিয়া। তবে বিশেষজ্ঞদের মতে, ভারত যদি রাশিয়ার থেকে অপরিশোধিত তেল আমদানি কমিয়ে দেয় তাহলে ভারতকে পশ্চিম এশিয়া, আফ্রিকা, আমেরিকা এবং ল্যাটিন আমেরিকা থেকে ব্যয়বহুল তেলের উপর আরও বেশি করে নির্ভরশীল হতে হবে, যা প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং কৌশলগত ক্ষেত্রে নয়া চ্যালেঞ্জ তৈরি করবে। পাশাপাশি এই পরিবর্তনের জেরে ভারতীয় পরিশোধকদের বার্ষিক খরচ ২৫,০০০ থেকে ৪০,০০০ কোটি টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, যা শেষ পর্যন্ত ভারতীয় গ্রাহকদের বাজেটের উপরে প্রভাব ফেলবে। এর আগে একটি রিপোর্টে ইঙ্গিত দেওয়া হয়েছে যে রাশিয়া ভারতে অপরিশোধিত তেল রপ্তানি কমিয়ে দিলে জ্বালানি বিল ২০২৬ অর্থবর্ষে $৯ বিলিয়ন এবং ২০২৭ অর্থবর্ষে 11.7 মানে $11.৭ বিলিয়ন বৃদ্ধি পেতে পারে। তবে পেট্রোল এবং ডিজেলের দাম বৃদ্ধির সঠিক ভবিষ্যৎবাণী করা যাবে না, কারণ এটি সরকারি কর সহ আরও বেশ কয়েকটি বিষয়ের উপর নির্ভরশীল। তবে স্বাধীনতা দিবসে লালকেল্লায় নিজের ভাষণে গুরুত্বপূর্ণ একটি বিষয় উল্লেখ করেছিলেন নরেন্দ্র মোদী। ওই দিন মোদীর মুখে উঠে আসে সমুদ্র মন্থনের বিষয়টি। এবার আপনাদের মনে হতেই পারে সমুদ্র মন্থন বলতে ঠিক কি বোঝাতে চেয়েছেন প্রধানমন্ত্রী। তাহলে বিষয়টা একটু খোলসা করেই বলা যাক। তিনি বলেছিলেন, বাজেটের অনেকটা বড় অংশ পেট্রোল, ডিজেল, গ্যাস আনতে খরচ হয়, লাখ লাখ কোটি কোটি টাকা চলে যায়। যদি আমরা শক্তিতে নির্ভরশীল না হতাম তাহলে দেশের যুবদের ভবিষ্যতের জন্য ব্যবহৃত হতো সেই টাকা, কৃষকদের কল্যাণে কাজে লাগতো, গ্রামের পরিস্থিতি বদলাতে কাজে লাগতো। কিন্তু আমাদের তা বিদেশিদের দিতে হয়। আমরা এখন আত্মনির্ভর হওয়ার পথে কাজ করছি। দেশকে বিকশিত করার জন্য আমরা এখন সমুদ্র মন্থনের দিকে এগোচ্ছি। সমুদ্র মন্থন কেন? কারণ সমুদ্র মন্থন করেই বা সমুদ্রে যে তেল রয়েছে সেই খনি বা সেই তেল উত্তোলন করার কথা বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবং এতে করে কি হবে? এতে করে ভিন দেশিদের কাছে বা অন্যান্য দেশের কাছে ভারতকে নির্ভরশীল হয়ে থাকতে হবে না এই এনার্জি ক্ষেত্রে। কি বলেছেন প্রধানমন্ত্রী, শোনাবো। बजट का बहुत बड़ा हिस्सा ये पेट्रोल, डीजल, गैस इन सब को लाने के लिए खर्च होता था। लाखों करोड़ रुपए चले जाते। अगर हम ऊर्जा में डिपेंडेंट न होते तो वो धन मेरे देश के नौजवानों के भविष्य के लिए काम आता। वो धन मेरे देश के गरीबों को गरीबी के खिलाफ लड़ाई लड़ने में काम आता। वो धन मेरे देश के किसानों के कल्याण में काम आता। वो धन मेरे देश के गांव की परिस्थिति को पलटने के लिए काम आता। लेकिन हमें विदेशों को देना पड़ रहा। अब हम आत्मनिर्भर बनने की दिशा में काम कर रहे हैं। এখান থেকেই প্রশ্ন উঠছে, তবে কি সমুদ্রের তলা থেকে খনিজ তেল বা গ্যাস উত্তোলনের পরিকল্পনার বিষয়ে এদিন ইঙ্গিত দিলেন মোদী? আর তেমনটা হলে কি আগামী দিনে দাম কমবে পেট্রোল ডিজেলের? সত্যি তেমনটা যদি হয়, দেশবাসীর কাছে তার থেকে বড় খবর বা বড় উপহার আর কিছু হবে না। আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে ইঙ্গিত বা তার যে আশা, কি বলেছেন তিনি এই সমুদ্র মন্থন প্রসঙ্গে, শুনুন। बजट का बहुत बड़ा हिस्सा ये पेट्रोल, डीजल, गैस इन सब को लाने के लिए खर्च होता था। लाखों करोड़ रुपए चले जाते। अगर हम ऊर्जा में डिपेंडेंट न होते तो वो धन मेरे देश के नौजवानों के भविष्य के लिए काम आता। वो धन मेरे देश के गरीबों को गरीबी के खिलाफ लड़ाई लड़ने में काम आता। वो धन मेरे देश के किसानों के कल्याण में काम आता।
वो धन मेरे देश के गांव की परिस्थिति को पलटने के लिए काम आता, लेकिन हमें विदेशों को देना पड़ रहा। अब हम आत्मनिर्भर बनने की दिशा में काम कर रहे हैं। মোদি নিজের ভাষণে সমুদ্র মন্থনের বিষয়টি উল্লেখ করেছেন। এদিকে আবার রাশিয়া থেকে তেল আমদানি কমে গেলে ভারতের জ্বালানির দাম বেড়ে যেতে পারে, এমনটাও আশঙ্কা করা হচ্ছে। তবে বাস্তবেই পরিস্থিতি কোন দিকে যায় তা অবশ্য সময় বলবে। এবারে আপনাদের ইন্টারেস্টিং বেশ কিছু তথ্য দিই। আপনারা জানেন যে ইউক্রেন ওয়ারের পরপর, মানে ইউক্রেনের সঙ্গে যখন যুদ্ধ লাগলো রাশিয়ার, বা ইউক্রেনের ওপর যখন রাশিয়া আগ্রাসী হলো, তার পরপর ইউরোপের বিভিন্ন দেশ তারা রাশিয়ার যে তেল, সেই তেল কেনা তারা বন্ধ করে দিল। সমস্যায় পড়ল রাশিয়া। সেই সময় বন্ধু দেশ ভারত এগিয়ে এলো রাশিয়ার তেল ক্রয় করার জন্য। ভারতের যা কনজামশন, সেই কনজামশনের কথা মাথায় রেখে অবশ্যই যদি সস্তায় তেল রাশিয়ার থেকে পায় ভারত, তাহলে কেন কিনবে না? আর সেই সময় সস্তাতেই রাশিয়ার থেকে তেল ভারত কিনেছিল এবং এখনও সেই তেল কিনে যাচ্ছে। এবারে ভেবে দেখুন ভারতের যে স্ট্র্যাটেজি, যে তেল ভারত রাশিয়ার থেকে কিনতে শুরু করলো, সেই তেল রাশিয়ার সেই তেল ইউরোপের বিভিন্ন দেশ এবং বিশ্বের অন্যান্য দেশ যারা রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছিল সেই সময়, তারা ভারতের থেকে সেই তেল কিনছে। কার দেওয়া তেল? রাশিয়ার দেওয়া তেল। রাশিয়ার থেকে ভারত যে দামে তেল কিনছে, নিশ্চিতভাবে তার থেকে কিছু বেশি দামে সেই তেল অন্যান্য দেশগুলোকে সরবরাহ করছে। রাশিয়ার সঙ্গে ভারতের চুক্তি ছিল এই রকম যে অন্যান্য দেশের কাছে বিক্রি করে যা প্রফিট হবে তার একটা অংশ ভারত রেখে দেবে, বাকি অংশটা রাশিয়ার হাতে তুলে দেবে। রাশিয়ার থেকে এর থেকে ভালো ডিল আর কি হতে পারত? যেই কারণে 2023 সালে এই তেল রপ্তানিকারী দেশগুলোর মধ্যে ভারত অন্যতম এক স্ট্র্যাটেজিক একটি দেশ হয়ে গিয়েছিল। এক বিন্দু তেল উৎপাদন না করেও ভারতের এই যে স্ট্র্যাটেজি বিশ্বের বিভিন্ন দেশে তেল রপ্তানি করছিল, সেটা কিন্তু অবশ্যই প্রশংসার। অন্যদিকে এই জায়গাটাই, ঠিক এই বিষয়টাই কিন্তু চক্ষুশূল হলো ডোনাল্ড ট্রাম্পের। ডোনাল্ড ট্রাম্প এবারে ভারতের এই যে তেল ক্রয় করা এবং বিভিন্ন দেশকে বিক্রি করা, সেই জায়গাটায় রোক লাগাতে চাইছেন তিনি চাইছেন যে ভারত যাতে কোনোভাবে তেল বিক্রি করতে না পারে বা রাশিয়ার থেকে তেল কিনে নিজের কাছে রাখতে না পারে। তাহলে কি হবে? তাহলে ভারত যে আন্তর্জাতিক বাজারে ব্যবসাটা শুরু করেছে, সেই ব্যবসাটা আর করতে পারবে না। তাহলে মানে ভারতের যে অর্থনীতি, সেই অর্থনীতিতে একটা বড় ধাক্কা লাগবে এবং ভারতের যে স্ট্র্যাটেজিক ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তায় একটা কোথাও না কোথাও একটা স্টপ তৈরি হবে। আপনাদের মতামত কি এ বিষয়ে জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।